আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার ৭০ নির্বাচনে। সুতরাং যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, যেই দল এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আপনি সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিলেন। আমরা তো প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিলাম, বা ১৬.৫ বছর, ১৬.৫ বছরের একটু বেশি। মাত্র ৬ মাসে যা ঘটেছে সেটির সাথে ১৬ বছর, ১৬.৫ বছরের একটু তুলনা করুন। যে কোনো সভ্য সমাজে কোনো একটি কুকুরকেও যদি কেউ পিটিয়ে মারে, মানুষ কিন্তু প্রতিবাদ করে। এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতা কর্মীদের এবং পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বিভৎসতা, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি। আপনাকে শুধু একটা উদাহরণ দিই। আপনি 79-এর ইলেকশন সম্পর্কে হয়তো আপনার ধারণা নাই। 79-এ হয়তো আপনার জন্ম হয়েছে কিনা আমি জানি না। তখন আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এবং তখন আমি প্রথম ভোটার হই। তার আগে ভোটার হয়েছি। তো এখন 79-এর ইলেকশনে যখন আওয়ামী লীগের সবচেয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের কর্মকাণ্ড ৭৭ সালে শুরু হয়, এরপরে ৭৬ সালে শুরু হয় সীমিত আকারে, তারপর ৭৭ সালে। তো তখন আওয়ামী লীগের সবচেয়ে নাজুক অবস্থা, সেই নাজুক অবস্থার মধ্যেও আওয়ামী লীগ ভোটের পার্সেন্টেজে প্রায় ৩৫% ভোট পেয়েছিল এই দল। আপনি ইতিহাস যদি দেখেন, সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির সর্বনিম্ন হার। সেই দলকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করবেন, যেই দলের নেতৃত্বে দেশটাই স্বাধীন হয়েছে। আজকে আজকে যে আমরা বাংলাদেশ পরিচয় দিচ্ছি, এই দেশটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটা আমি একটু বিশ্লেষণ করে বলি। যখন ৭১ সালে কিন্তু একটি সরকার ছিল, যেটিকে মুজিবনগর সরকার বলা হয়, যেটি বাংলাদেশের প্রথম সরকার। সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাদের নেতৃত্বে সরকার ছিল। সেই সরকারে, আমরা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের কথা বলি না, সেই সরকারেই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডারদের নিয়োগ দিয়েছিল। প্রত্যেক সেক্টর কমান্ডার ৪০০ টাকা করে ভাতা পেত সেই সরকারের কাছ থেকে। এবং দেশ ১৬ই ডিসেম্বর স্বাধীনতা অর্জনের পর সেই সরকার যুদ্ধকালীন সময়ে কলকাতায় স্টেশন ছিল, সেই সরকারেই এসে কিন্তু দেশ পরিচালনা শুরু করেছিল, কারণ সেই সরকারই স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল। এবং আওয়ামী লীগেই ম্যান্ডেট পেয়েছিল দেশ পরিচালনার ৭০ নির্বাচনে। সুতরাং যেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, যেই দল এই দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, আপনি সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিলেন। নিষিদ্ধের প্রসঙ্গ তো এসেছে জুলাই আন্দোলনের বিষয়টি নিয়ে। তো সেখানে আপনাদের কি কোনো ভুল ছিল না? আপনি কি সেটা দাবি করবেন? আমি প্রত্যেক সরকারেরই ভুল থাকে। কোন সরকার পৃথিবীতে আজ থেকে ৫০০ বছর আগ পর্যন্ত কিংবা আজ থেকে ৫০০ বছর পর পর্যন্ত একেবারে শতভাগ নির্ভুল কাজ করতে পারে না বা পারেনি। কারণ প্রত্যেক সরকারেরই ভুল থাকে। আমাদেরও নানা ভুল ছিল সরকার পরিচালনা করার ক্ষেত্রে। কিন্তু এই ভুল ভ্রান্তির মধ্য দিয়েও যেটি সত্য, সেটি হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ $৮০ বিলিয়ন অর্থনীতি থেকে সেটি প্রায় $500 বিলিয়ন অর্থনীতিতে উপনীত হয়েছে। বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকাম $500 থেকে সেটি প্রায় $৩,০০০ উন্নীত হয়েছে। দারিদ্র ৪১% থেকে সেটি ১৮% নেমে এসছে। অতি দারিদ্র ২২% থেকে ৫% নেমে এসছে। এই ভুলভ্রান্তির মধ্যে সেখানে আপনি দুর্নীতির বিষয়টা কি বলবেন? আসছি, একটি বলি আমি। এবং এবং সবসময় দুর্নীতি ছিল, আমাদের সরকারের সময় দুর্নীতি ছিল না তা নয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও দুর্নীতি আছে, যুক্তরাজ্যেও দুর্নীতি আছে, এবং প্রত্যেক দেশেই কম বেশি দুর্নীতি আছে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে একটু কম আছে, কিন্তু সব দেশেই কম বেশি দুর্নীতি আছে। আমাদের সময় যে দুর্নীতি ছিল না তা নয়, কিন্তু দুর্নীতির অপরাধে আমাদের এমপিরা জেলে গেছে। আমরা সরকারে থাকাকালীন আমাদের এমপিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হ্যাঁ, আমরা সরকারে থাকাকালীন দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করত। সুতরাং দুর্নীতি ছিল, হ্যাঁ, সেটা হয়তো আমরা আরো বেশি একটু লাগাম টেনে ধরতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টা সবসময় ছিল, কিন্তু প্রধানমন্ত্রী একার পক্ষে সবকিছু করা সম্ভবপর না। সুতরাং ছিল। এবং আজকের কথা শুনুন, আজকে একজন এপিএস এর মাত্র ৬ মাসে
কি আমরা কাহিনী শুনছি, আরো অন্যান্য কাহিনীগুলো কি শুনছি। আমরা তো প্রায় 16 বছর ক্ষমতায় ছিলাম, বা 16.5 বছর, 16.5 বছরের একটু বেশি। মাত্র 6 মাসে যা ঘটেছে সেটির সাথে 16 বছর, 16.5 বছরের একটু তুলনা করুন। তো দুর্নীতি যে ছিল না তা নয়, তবে আমাদের যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আমাদের কি ভুল ছিল? অবশ্যই আমাদের ভুল ছিল। আমি মনে করি যে শুরুতেই যদি ছাত্রদের সাথে আমরা আলোচনা করে বিষয়টিকে পুরোপুরিভাবে আদালতের উপরে ছেড়ে না দিয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সমাধান হতো, তাহলে যারা কুচক্রী ছিল, যাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, যারা ছাত্রদেরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সেই সুযোগটি পেত না। এটি অবশ্যই আমাদের ভুল ছিল। তো সেখানে আপনি কি মনে করেন যে আপনাদের সেই কারণে ক্ষমা চাওয়া উচিত? মানে জুলাই আগস্টে যা ঘটেছে, এতজনের প্রাণ গেল, এখনো হসপিটালে পড়ে আছে, যাদের বাচ্চারা মারা গিয়েছে তারা এখনো কান্নাকাটি করে, আমাদের সাথে লাইভে আসে। তো আমি প্রচন্ড একটু কষ্টের আমি এই বিষয়। আমি এই ব্যাপারে একটু বিশ্লেষণ করি। এখন ছাত্রদের ঘরের মধ্যে আপনার সাইলেন্সার ফিট করা, ওই যে আপনার দূরবীন ফিট করা অস্ত্র পাওয়া যাচ্ছে, যে অস্ত্র জুলাই আগস্টে ব্যবহার ছাত্রদের বাড়িতে এই সরকারই উদ্ধার করছে, সেনাবাহিনী উদ্ধার করছে। এবং আজকে যে মৃত্যুর প্রথমে বলা হলো যে 200 জনের মতো মারা গেছে, তারপর বলে 400 জন, তারপর বললাম দেখলাম 800 জন, তারপর বলে 1400 জন, তারপর বলে 2000 জন, কোনো তালিকা নাই। এবং অনেক জুলাই আগস্টের শহীদ এখন আবার সশরীরে ফেরত এসছে, প্রায় শখানিক শখানিক যাদেরকে শহীদ বলা হয়েছিল প্রায়, তারা ফেরত এসছে। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভিডিও দেখবেন, যে ভিডিওতে তারা বলছে যে এমনকি কেন আজকে উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ স্বীকার করেছে যে তখন একটি চক্রান্ত হয়েছে এবং এই সরকার হটানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। উপদেষ্টাদের মধ্যে দু একজন বলেছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, তিনি বলেছিলেন, তিনি যখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, যে এই যে মানুষ যে মারা গেছে যেগুলিতে, সেইগুলি তো পুলিশের হাতে নেই, এইগুলি কোত্থেকে আসলো। এটি বলার 2 দিনের বা 3 দিনের মাথায় তাকে সরিয়ে দেওয়া হলো। তা আসলে ঘটনা কে ঘটিয়েছে? এবং জামাতের আমির সাহেব বলেছেন যে বিএনপির সাথে বাহাসের সময় যে আমি কিন্তু সব ফাঁস করে দিব। তো এই যে ঘটনাগুলো ঘটেছে বা এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আরেকজন সমন্বয়ক স্বীকার করেছে, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি পুলিশের উপর হামলা না চালাতাম, আমরা যদি পুলিশ স্টেশন না পোড়াতাম, আমরা যদি বিটিভি না পোড়াতাম, তাহলে তো সরকারের পতন হতো না। এগুলো তো তারা নিজেরাই স্বীকার করছে। তো জুলাই আগস্টে এবং মাননীয় প্রধান উপদেষ্টা, ডিউ রেসপেক্ট, তার প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলতে চাই, তিনি আমেরিকায় গিয়ে বলেছেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো করা। তো আসলে দায়টা কার? ইটস আ বিগ $1 million কোয়েশ্চেন। সুতরাং হ্যাঁ, এখানে সরকারের দায়, অবশ্যই সরকারের দায় আছে। সেটা হচ্ছে যখন এই মেট্রো রেল পোড়ানো হচ্ছে, আপনি কতগুলো পুলিশ মারা গেছে, আপনি তো নারী, একজন নারী পুলিশ, সে প্রেগনেন্ট, সে প্রাণ ভিক্ষা চেয়েছে, প্রাণ ভিক্ষা চেয়েছে যে আমার পেটে বাচ্চা, আমাকে মেরো না, তাকে মেরে ফেলা হয়েছে। পুলিশকে ধরে নিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে লাশ। আমাদের নেতা কর্মীদের আপনার অনেককেই পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, রংপুরে, গাজীপুরে, বিভিন্ন জায়গায় পিটিয়ে। আজ বাংলাদেশের যে কোনো সভ্য সমাজে কোনো একটি কুকুরকেও যদি কেউ পিটিয়ে মারে, মানুষ কিন্তু প্রতিবাদ করে। এবং বাংলাদেশে জুলাই আগস্টে আমাদের নেতা কর্মীদের এবং পুলিশকে পিটিয়ে মেরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বিভৎসতা, এটা তো আমরা আফগানিস্তানে দেখেছি। কারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং কারা মেটিকুলাস ডিজাইন করেছে, আজকে তো আস্তে আস্তে কথাগুলো ফাঁস হচ্ছে। আমাদের ব্যর্থতা হচ্ছে, আমরা সেই ষড়যন্ত্র শনাক্ত করতে পারিনি, আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারিনি, এবং সময় মতো আমরা ছাত্রদের সাথে বসে জিনিসটা সমাধান করতে পারিনি। আর এখানে আমার একটি প্রশ্ন, যে যেখানে সরকার কোটা বাতিল করেছিল, সেখানে হাইকোর্টের একটা বেঞ্চ কেন স্বপ্রণোদিত হয়ে আপনার একটা আপিলের প্রেক্ষিতে, অবশ্য একটি পিটিশনের প্রেক্ষিতে করেছে, তো কেন তারা এই কোটা পদ্ধতি বাতিলের রায় দিল? আমার তো মনে হয় ষড়যন্ত্রের সাথে তারাও যুক্ত ছিল, এই ধরনের আনরেস্ট করার জন্য তারাও যুক্ত ছিল।